লোকটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফিরোজ খান, আমার নতুন আরো একটি স্টোরি নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আশা নয়, আমি বিশ্বাস করি আজকের এই ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আর যদি ভালোই লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আমার তারানাথ তান্ত্রিকের আরেকটি নতুন স্টোরি কালেক্ট করেছি, আশা করি ভালো লাগবে। শুরু করছি আমার লেখা নতুন তারানাথ তান্ত্রিকের সিরিজের নতুন ঘটনা। গ্রামের নামটা ছিল কালীগঞ্জ। নাম শুনলেই মনে হয় কালী মায়ের আশীর্বাদের গানটা টিকে আছে, কিন্তু সেই আশীর্বাদ যেন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। কালীগঞ্জের পথঘাট, গাছপালা, এমনকি বাতাসেও একটা অদ্ভুত ভারী ভাব আছে। সন্ধ্যা নামলে এই গ্রামের লোকজন দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে। কেউ কেউ বলে রাতের বেলা গ্রামের পুরনো বট গাছের কাছে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ ফিসফিস করে কথা বলছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কিন্তু এইসব কথা কেউ জোর গলায় বলে না, বললেই যেন কোনো এক অশুভ শক্তি ডেকে আনবে। তারানাথ তান্ত্রিক এই গ্রামেরই মানুষ। লম্বা, হাড় কিরে চেহারা, গায়ের রং তামাটে, চোখ দুটো এমন তীক্ষ্ণ যে মনে হয় ওই চোখ দিয়ে শুধু তোমার মুখই নয়, তোমার মনের ভেতরের অন্ধকারটাও সে দেখে ফেলতে সক্ষম। তারানাথের বাড়িটা গ্রামের এক প্রান্তে এক পুরনো আম গাছের নিচে। বাড়ি বলতে একটা টিনের চালা আর দুটো ঘর আছে। একটা ঘরে থাকে তারানাথ, আর একটা ঘরে তার তন্ত্র সাধনার সরঞ্জাম। সেই ঘরে কেউ ঢোকে না, এমনকি তারানাথ নিজেও দিনের বেলা সেই ঘরের আশেপাশে যায় না। বলে দিনের আলোতে অশুভ শক্তিরা ঘুমায়, তারা জাগানো ঠিক হবে না। তারানাথ তান্ত্রিকের নামে গ্রামে গ্রামে ছড়িয়ে আছে জিন, পরী, ভূত, প্রেত, পিশাচ, এদের নিয়ে তার কাজ। কেউ বলে সে এদের সঙ্গে কথা বলতে পারে, কেউ বলে সে এদের দিয়ে কাজ করিয়ে থাকে, আবার কেউ কেউ ফিসফিস করে বলে তারানাথ তান্ত্রিক নিজেই যেন এক অশুভ শক্তির অংশ। তবে গ্রামের মানুষ তাকে ভয় পেলেও প্রচন্ড সম্মান করে, কারণ তারানাথ যখন কোনো সমস্যার সমাধানের নামে তখন সমস্যা যেন কোথায় মিলিয়ে যায়। এক সন্ধ্যায় তারানাথের কালীগঞ্জ ফিরল। 7 দিন ধরে সে ছিল পাশের গ্রামে, তার নাম ধরানগর। সেখানে একটা বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটেছিল। রাতের বেলায় বাড়ির ছাদের পায়ের শব্দ আসে, কিন্তু ছাদে গেলে কেউ থাকতো না। বাড়ির মেয়ে, যার বয়স 15 বছর কিংবা 16 বছর হবে, হঠাৎ হঠাৎ অদ্ভুত সব কথা বলতো। কখনো বলতো ওরা আসছে, ওরা আসছে, কখনো বলতো আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারানাথ 7 দিন ধরে সে বাড়িতে ছিল। কি করলো, কি বঞ্চ পড়লো কেউ জানে না। আর 7 দিন পর মেয়েটা সুস্থ হয়ে গেল। বাড়ির লোকজন তারানাথের পায়ে ছেড়ে রীতিমতো ধরে ফেললো। তারানাথ কিছুই নিল না, শুধু বলল, আমার কাজ এটাই, আমি টাকা পয়সা নেই না এসব কাজে, টাকা পয়সা নিলে আমার শক্তি কমে যায়। কালীগঞ্জ ফিরে তারানাথ দেখলো গ্রামের বুকে একটা ছায়া পড়েছে।
রাস্তার লোকজন কমে গেছে, যারা বেরিয়েছে তারা মুখ নিচু করে হাঁটছে। সন্ধ্যার আগেই বাজারটা প্রায় খালি হয়ে গেল। তারনাথ বাড়ির পাশে রামেশ্বরের চায়ের দোকান, সেখানে সব সময় 2-4 জন বসে গল্প করত। আজ সেখানে কেউ নেই। রামেশ্বর একা বসে চায়ের কেটলিতে কাঠ কুঠো রীতিমতো গুচ্ছে। তারনাথকে দেখে রামেশ্বরের বুকটা ফ্যাকাশে হয়ে গেছে। কিরে রামেশ্বর? তার গলায় একটা শান্তির ভাব। সে যেন ইতিমধ্যে কিছুটা আঁচ করতে পেরেছে। রামেশ্বর কেতলি থেকে মুখটা তুলে বলল, তারনাথ দা, তুমি ছিলে না গ্রামে অঘটন করেছে। এই অঘটন বলতে ভয় লাগে। তুমি বরং কাল সকালে গ্রামের পঞ্চায়েতে যাও, সবাই সেখানে জড়ো হবে, তোমার কথা শুনতে চায়। তারানাথ আরো কিছু জিজ্ঞেস করল না। সে জানে রামেশ্বর যখন এভাবে কথা বলছে তখন কিছু একটা গুরুতর ব্যাপার অবশ্যই ঘটেছে। সে বাড়ির দিকে হাঁটা দিল। রাতের আকাশ ছাদ ছিল না, আর শুধু তারার আলো আর দূরে কোথাও শিয়ালের ডাক। তারানাথের মনে হলো বাতাসে একটা অচেনা গন্ধ, যেন কিছুটা পচে যাচ্ছে, কিন্তু কোথায় কি তা বোঝা যাচ্ছে না। পরদিন সকালে পঞ্চায়েতের বাড়ির সামনে সবাই ভিড় জমালো। গ্রামের প্রায় সবাই এসেছে, বুড়ো যুবক এমনকি কিছু মেয়েও এসেছে। তারানাথকে দেখে সবাই চুপ করে গেল। পঞ্চায়েতের প্রধান গোপাল মণ্ডল এগিয়ে এলো। তার মুখে দাড়ি, চোখের নিচে কালি, মনে হয় রাতে ঘুম হয়নি। তারানাথ, তুমি ছিলে না? গ্রামে তো শয়তান এসেছে। গোপাল মণ্ডল বলল, কিন্তু তার গলায় একটা কাপড়ে ছিল। শয়তান? কি দেখেছো তোমরা বলো তো? তারানাথের চোখ যেন শুরু হয়ে উঠল। গোপাল মণ্ডল এবার ভিড়ের দিকে তাকালো, তারপরে ধীরে ধীরে বলতে শুরু করলো, তুমি যাওয়ার পর দিন থেকে শুরু হয়েছে। প্রথমে ছোটখাটো ব্যাপার, রাতে কারো বাড়ির দরজায় ধাক্কা, দরজা খুললে কেউ নেই। তারপর তো গ্রামের পশ্চিম থেকে কবরখানা আছে না, ওখানে আলো দেখা গেছে যেন মশাল জ্বলছে, কিন্তু কাছে গেলে কিচ্ছু নেই। এরপর গোলাপ মণ্ডল রীতিমতো থেমে গেল, তার গলা শুকিয়ে গেছে। এরপর কি? এরপর তো মানুষ অসুস্থ হতে শুরু করেছে কোনো কারণ ছাড়াই। রামলালের ছেলে, তার বয়স 10 বছর, হঠাৎ রাতের বেলা চিৎকার করে উঠলো আর বলল ও আমাকে ধরতে এসেছে। কে ধরতে এসেছে বললে কিছুই বলতে পারলো না। সারা শরীর জ্বর, ডাক্তার দেখালাম, কিছু ধরতে পারলো না। এখনো তো বিছানায় পড়ে আছে, ওর শরীর শুকিয়ে গেছে। এরকম আরো 2 জনের মধ্যে হয়েছে। আর গতকাল রাতে। গোপাল মণ্ডল আবারও থেমে গেল। গতকাল রাতে কি হয়েছে? গতকাল রাতে ওই বট গাছের কাছে একটা ছায়া দেখা গেছে, অনেক লম্বা, মানুষের মতো, কিন্তু খুব কালো। ওটা মানুষ না, একটা ছায়া। যে দেখেছে না, সে বলেছে ছায়াটা নাকি ছিল প্রচন্ড ভয়ঙ্কর, আর তার চোখ নাকি লাল ছিল। তারনাথ চুপ করে রইল। ভিড়ের মধ্যে কেউ একজন ফিসফিস করে বলল, শয়তান জিন এটা, ও এসেছে। তারনাথ মাথা নাড়ল। আমি দেখছি। আজ রাতে আমি বট গাছের কাছে যাব, কি আমার সঙ্গে আসবে না কেমন? ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। কেউ কেউ বলল, তারনাথ দা, তুমি একা যাবে? ও তোমাকে কিন্তু ছাড়বে না। কেউ কেউ বলল, ও কিন্তু শয়তান জিন, ওর সঙ্গে লড়াই করতে গেলে তুমি কিন্তু ফিরবে না। তারনাথ হাসলো। তার হাসিতে কোনো ভয় নেই, কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে। যদি শয়তানের জিনি হয় তাহলে আমি ওর সঙ্গে কথা বলবো, কিন্তু দেখি কি হয়। ঠিক আছে, সে কি চায় আমি দেখতে চাই। রাতে তারানাথ তান্ত্রিক বট গাছের কাছে গেল। হাতে একটা লাঠি আর কাঁধে একটা ঝোলা। ঝোলায় কি আছে কেউ জানে না। গ্রামের লোকজন দূর থেকে দেখলো তারানাথ বট গাছের নিচে দাঁড়িয়ে কি যেন বলছে। কি বলছে, কি কথা বলছে কেউ দেখতে পেল না। রাত গভীর হতেই তারানাথ ফিরে এলো। তার মুখে কোনো ভাব নেই, শুধু বলল, কাল পঞ্চায়েতে এসো, আমি বলবো কি করতে হবে। পরদিন সকালে পঞ্চায়েতে আবারও ভিড় জমে গেল। তারানাথ বলল, এটা একটা জিন, তবে শয়তানের জিন নয়। এই একটা অসন্তুষ্ট আত্মা। কেউ একজন এই গ্রামে কিছু একটা করেছে, যার জন্য এই আত্মা জেগে উঠেছে। আমি ওর সঙ্গে কথা বলেছি, ও কিছু চায়, বুঝতে পেরেছ? কি চায় বলুন না। গোপাল দা রীতিমতো জিজ্ঞেস করলো। তারানাথ চুপ করে রইল। তারপর বলল,
ও চায় ওকে যেখানে ডেকেছে সে যেন তার সামনে যায়। গ্রামের লোকজন একে অপরের দিকে তাকালো, কেউ কিছুই বলল না, কিন্তু সবার মুখে এক অজানা ভয়। তারা না তার কিছুই বলল না, শুধু বলল, আমি সমাধান করব, কিন্তু তোমাদের সাহায্য লাগবে। সেদিন রাতে গ্রামের বাতাস আরো বেশি ভারী হয়ে গেল এবং বট গাছের কাছে আবারও সে ছায়া দেখা গেল। আর এবার শুধু ছায়া নয়, একটা গভীর অমানসিক গলার শব্দ শোনা গেল, তারানাথ, তুমি আমাকে ডাকলি কেন? গ্রামের লোকজন দূর থেকে শুনলো, কেউ এগিয়ে গেল না, শুধু তারানাথ দাঁড়িয়ে রইল, তার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি। সে বলল, আমি ডাকিনি, তুমি নিজে এসেছো, এখন বলো কি চাও তুমি? রাত গভীর হয়েছে, কালীগঞ্জের আকাশে তারার আলো রীতিমতো ম্রিয়মান হয়ে গেছে, যেন তারা ভয়ে বুক লুকিয়েছে। বটগাছের নিচে তারানাথ তান্ত্রিক দাঁড়িয়ে আছে, তার হাতে সেই লাঠি, কাঁধে ঝোলা, বাতাসে একটা ঠান্ডা স্রোত, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ের কাছে। গ্রামের লোকজন দূরে দাঁড়িয়ে আছে, কেউ কাছে আসার সাহস পায়নি, শুধু গোপাল মণ্ডল একটু এগিয়ে আসছে, কিন্তু তার চোখে যার পায়ের নিচে মাটি যেন কাঁপছে। তারানাথের সামনে সে ছায়াটা, লম্বা কালো মানুষের মতো, কিন্তু মানুষ নয়। ছায়ার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো করে। তারানাথের মুখে কোনো ভয় নেই, তার চোখে সে তীক্ষ্ণ দৃষ্টি যেন ছায়ার ভেতর দিয়ে কিছুটা দেখতে চাইছে। ছায়া থেকে আবারও সে অমানসিক গলা ভেসে এলো, তারানাথ, তুমি আমাকে ডাকলে কেন? তারানাথ শান্ত গলায় বলল, আমি তো ডাকিনি, তুমি নিজে এসেছো, এখন বলো কি চাও তুমি? ছায়া থেকে একটা হাসির শব্দ এলো। হাসিটা মানুষের মতো নয়, যেন কয়েকটি প্রাণী একসঙ্গে হাসছে। সে বলল, তুমি জানো তারানাথ, তুমি জানো আমি কেন এসেছি? এই গ্রাম আমার, আমাকে ডাকা হয়েছে। তারানাথের ভুরু কুঁচকে গেল। এ ডেকেছে তোকে, সত্যি করে বলো। ছায়া এবার আরো কাছে এলো, বাতাসে একটা তীব্র গন্ধ, যেন পোড়া মাংসের। গোপাল মণ্ডল পিছিয়ে গেল, তার বুক ফ্যাকাশে হয়ে গেল। ছায়াটা বলল, নাম অনেক, কিন্তু একজনের নাম তুমি জানো তারানাথ? সেই গ্রামের মাটিতে আমার জন্য পথ খুলে দিয়েছে। তারানাথ চুপ করে রইল, তার হাত লাঠির মুঠো শক্ত করে ধরল। তুমি যদি সত্যি বলতে না চাও তাহলে আমি কিন্তু জেনে নেব, কিন্তু মনে রেখো, এই গ্রাম আমার, এখানে তোমার কোনো জায়গা নেই জিন, এখানে কোনো খারাপ সত্তার কোনো জায়গা নেই, এটা মানুষের গ্রাম। সে ছায়া থেকে আবারও সে একটা হাসি এলো। তোমার গ্রাম, তুমি ভাবো তুমি গ্রামকে রক্ষা করতে পারবে, তুমি আমার সঙ্গে লড়াই করতে এসেছো তারানাথ, কিন্তু আমি একা নই। হঠাৎ বট গাছের পাতা কাঁপতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি গাছটাকে ধরে ঝাঁকাচ্ছে। গ্রামের লোকজনের মধ্যে চিৎকার উঠল, কেউ কেউ পরিমরি করে উঠে দাঁড়ালো, এরপর দৌড় দিল। তারানাথ অবিচল ছিল। সে তার ঝোলা থেকে একটা ছোট্ট মাটির পাত্র বের করলো, পাত্রের মুখ লাল কাপড়ে বাঁধা। সে কাপড় খুলে পাত্র থেকে এক মুঠো ছাই নিয়ে ছায়ার দিকে ছড়িয়ে দিল। ছাই তোমার পথ বন্ধ করবে, তারানাথ বলল। তার গলায় একটা ধার ছিল, যেন সে শুধু কথা বলছে না, কোন একটা মন্ত্র উচ্চারণ করছে। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, বুঝতে পেরেছ? ছায়াটা পিছিয়ে গেল, তার লাল চোখ দুটো আরো জলজল করে ফেলছে। তুমি ভাবো এই ছায়া আমাকে আটকাবে? তুমি আমাকে চেনো না তারানাথ, তুমি আমাকে চেনো না। আমি ফিরব, আর যখন ফিরব তখন এই গ্রামের মাটি লাল হয়ে যাবে। হঠাৎ মিলিয়ে গেল, বট গাছের পাতা থেমে গেল, বাতাস শান্ত, কিন্তু গ্রামের লোকজনের মুখে ভয় যেন আরো গাঢ় হয়ে উঠেছে। তারানাথ ফিরে তাকালো। শোনো, আজ রাতে তোমরা সবাই ঘরে থাকবে, দরজা জানালা বন্ধ করে রাখবে, কেউ বাইরে বেরোবে না, বুঝতে পেরেছ?
গোপাল মণ্ডল এগিয়ে গেল। তারানাথ, ওটা কি ছিল? ও কি চায় বলো তো? তারানাথ জবান দিল না, শুধু বলল, আমি আগে জানবো, কিন্তু এখন তোমরা ঘরে চলে যাও। পরদিন সকালে গ্রামের আরেকটা খবর ছড়িয়ে পড়ল। রামলালের ছেলে যে কয়দিন ধরে বিছানায় পড়েছিল, সে রাতে উঠে বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাসছিল। তার মা বাবা তাকে ডেকে বলেছে, ও আমাকে ডাকছে, ও বলেছে বাড়ির সবকিছু শেষ করে দেবে। তারপর সে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। গ্রামের লোকজন এখন নিশ্চিত সে শয়তান জিনকে গ্রামে ঢুকে পড়েছে। তারা সকালে তার বাড়ির পেছনে চলে গেল। সেখানে একটা ছোট্ট মন্দির, সেখানে তার সাধনা করে। মন্দির মেঝেতে একটা জটিল চিত্র আঁকা, যেন কোনো মন্ত্র পড়া হচ্ছে। তান্ত্রিক রীতিমতো বেঁচেতে বসলো। তার ঝোলা থেকে কয়েকটা জিনিস বের করলো, একটা তামার পাত্র, কিছু শুকনা ফুল আর কিছু ছোট্ট কালো পাথর। চোখ বন্ধ করে কি যেন মন্ত্র পড়তে শুরু করলো। তার মুখের সব ভাব শান্ত, কিন্তু তার কপাল বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। দুপুরের দিকে রীতিমতো গোপাল মণ্ডল তারানাথের বাড়িতে চলে এলো। তারানাথ, তুমি কি কিছু বুঝতে পারলে? তারানাথ চোখ বন্ধ করলো আর বলল, এটা কোনো সাধারণ জিন নয়, এটা একটা আত্মা। সাধারণ কোনো আত্মা নয়, এর পেছনে কোনো পুরনো পাপ আছে। কেউ এই গ্রামে এমন কিছু করেছিল যার কারণে এই আত্মা বা প্রেত আত্মা যাই বলো না কেন জেগে উঠেছে। কি পাপ করেছে? গোপাল মণ্ডলের গলায় যেন ভয়। তারানাথ তান্ত্রিক মাথা নাড়ল। আমি এখনো পুরোটা জানি না, কিন্তু এই আত্মা কাউকে খুঁজছে, আর সে যদি সামনে না আসে তাহলে গ্রামের উপরে রাগ আরো ভয়ঙ্কর ভাবে পড়বে। গোপাল মণ্ডল জিজ্ঞেস করলো, তুমি কি করবে? আজ রাতে আমি আবারও বট গাছের কাছে যাব। এবার আমি ওকে বাধ্য করব সত্যি কথা বলতে। সেদিন রাতে তারানাথ তান্ত্রিক আবারও বট গাছের নিচে দাঁড়ালো। এবার তার হাতে একটা তামার থালা, যার উপরে জটিল নকশা আঁকা। সেই থালা মাঝে কিছু শুকনো পাতা জ্বালিয়ে দিল। ধোঁয়া উঠল ঘন কালো। তারানাথ মন্ত্র পড়তে শুরু করলো। তার গলা গম্ভীর, যেন সে শুধু কথা বলছে না, কোনো শক্তিকে ডাকছে। হঠাৎ বাতাসে একটা চিৎকার শোনা গেল। ছায়াটা আবারও দেখা দিল। এবার তার চেহারা আরো বেশি স্পষ্ট, লম্বা কালো, কিন্তু তার মুখে অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে। তারানাথ, তুমি বড় সাহসী, কিন্তু তুমি জানো না তুমি কার সাথে লড়তে শুরু করেছো। তারানাথ মন্ত্র পড়া থামালো না। সে বলল, তোমার নাম আগে বলো, আর বলো কে তোমাকে আহ্বান করেছে। ছাটা এবার আর হাসলো না। তার চোখে লাল আলো আরো বেশি তীব্র হলো, আর সে বলল, আমার নাম বললে তুমি ভয় পেয়ে যাবে তারানাথ। ওর যে আমাকে ডেকেছে সে তোমার খুব কাছের। তারানাথের মুখ শক্ত হয়ে গেল। আমার কাছের? হ্যাঁ, তোমার কাছের। তুমি ভাবো তুমি গ্রামকে বাঁচাবে, কিন্তু তুমি জানো না এই গ্রামের মাটিতে কি লুকিয়ে আছে। তারানাথের হাতে একটা তামার থালা কাঁপছিল। সে বলল, তুমি যদি সত্যি না বলো আমি তোমাকে বেঁধে ফেলবো। এবার একটা চিৎকার করলো, যেন সে ব্যথা পেয়েছে। তারপর বলল, ওকে বেঁধে ফেলতে পারো তারানাথ, কিন্তু সে পাপের জন্য এসেছি। সে পাপ তোমার গ্রামের মানুষের। খুঁজে বার করো কে আমাকে ডেকেছেন, নইলে এই গ্রাম শেষ হয়ে যাবে। এই বলে ছায়াটা মিলিয়ে গেল। তারানাথ দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার চোখে এক অজানা কণ্ঠা। সে বুঝতে পারছে একটা ছায়ার পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্য গ্রামের কারো সঙ্গে জড়িত। পরদিন সকালে তারানাথ তান্ত্রিক গ্রামের পঞ্চায়েতে গেল। সবাই বলল, আমি জানি এটা কি। এটা একটা পুরনো আত্মা, প্রেতাত্মা, যাকে কেউ ওই গ্রামে ডেকেছে। আমি তাকে বাধ্য করবো সত্যিটা বলতে, কিন্তু তার জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। এই সাহায্য বলুন তো। হ্যাঁ, তারানাথ বলল, আমাকে বলো এই গ্রামে কোনো পুরনো পাপের কথা কেউ জানে কিনা। সত্যি করে বলো, কোনো মৃত্যু, কোনো অন্যায় যা লুকানো হয়েছে, সত্যি করে বলো। গ্রামের লোকজন চুপ হয়ে গেল। কেউই কিছু বলল না, কিন্তু তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। তারানাথ তান্ত্রিক বললেন,
কেউ কি কিছু জানে, কিন্তু কেউ বলতে চায় না। সেদিন বিকেলে তারানাথ তান্ত্রিক গ্রামের পশ্চিম দিকের কবরখানায় গেল। সেখানে একটা পুরনো কবর, যার উপরে কোনো নাম নেই। তারানাথ কবরের পাশে দাঁড়িয়ে কি যেন দেখছিল। তারপর সে মাটিতে হাত দিল। মাটিতে ঠান্ডা, কিন্তু তারানাথের মনে হলো মাটির নিচে কিছুটা যেন নড়ছে। কালীগঞ্জের রাত যেন আরো বেশি গাঢ় হয়ে উঠছিল। আকাশে চাঁদের আলো নেই, শুধু একটা কালো পর্দা, যেন কেউ সবকিছু গিলে নিয়েছে। গ্রামের পথঘাট নিস্তব্ধ। বট গাছের দিকে রীতিমতো মাঝে মাঝে অদ্ভুত শব্দ ভেসে আসছে, যেন কেউ পাতা মারিয়ে হাঁটছে, কিন্তু পায়ের শব্দ নয়, যেন কিছুটা টেনে নিয়ে যাওয়ার শব্দ হচ্ছে। গ্রামের মানুষ ঘুরে ঠুকে রীতিমতো দরজা জানালা বন্ধ করে দিয়েছে। কেউ কেউ প্রদীপের সামনে বসে মন্ত্র পড়ছে, কেউ কেউ যেন কাঁপতে শুরু করেছে। শুধু তারানাথ তান্ত্রিক তার বাড়ির পেছনে মন্দিরে বসে আছে। তার সামনে সেই তামার থালা, জটিল নকশা আঁকা থালার মাঝে ছোট্ট একটা আগুন জ্বলছে, আর ধোঁয়া উঠছে ঘন কালো করে। তারানাথের বুক শান্ত হয়ে গেল, কিন্তু তার চোখে এক উৎকণ্ঠা। সে জানে আজ রাতে যা ঘটবে তা শুধু তার নয়, পুরো গ্রামের ভাগ্য নির্ধারণ করবে। কবরের স্থানে যে কবর দেখেছে, নামহীন মাটির নিচে অস্থিরতা যেন টের পেয়েছে। তা তাকে বলছে এই গ্রামের মাটিতে পুরনো পাপ লুকিয়ে আছে। সে এই পাপেই অশুভ আত্মাকে ডেকে এনেছে। দুপুরে তারানাথ তান্ত্রিক গ্রামের পঞ্চায়েতে গিয়েছিল। সবাই বলেছিল আজ রাতে আমি শেষবারের মতো বট কাছে যাব। এই আত্মার সঙ্গে কথা হবে, জানা দরকার সে কি চায়। কোনো মৃত্যু লুকিয়ে আছে যা কিনা কাউকে জানানো হয়নি। গোপাল মণ্ডল সবকিছু শুনে বলল, কেমন যেন মাথা নিচু করে থাকলো। কিন্তু ভিড়ের মধ্য থেকে এক বুড়ো, তার নাম হরিশচন্দ্র, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত ভাব, যেন সে কিছু বলতে চায় কিন্তু ভয় পাচ্ছে। তারা তাকে দেখে বলল, হরিশচন্দ্র, তুমি কিছু জানো? সত্যি করে বলো তো। হরিশচন্দ্রের গলা যেন কাঁপছে। তারানাথ, আমি জানি না এটা সত্য কি না, কিন্তু বহু বছর আগে আমি যখন ছোট ছিলাম তখন গ্রামে একটা কথা শুনেছিলাম। পশ্চিম দিকের কবরখানা একটা মেয়ে, মানে। সে থেমে গেল, তার বুক ফ্যাকাশে। এ হয়েছিল? তারানাথের গলায় ধৈর্য, কিন্তু তার চোখে একটা আগুন জ্বলে উঠলো। বলতো দেখে কবরখানার কাছে রেখে বেড়ে ফেলা হয়েছিল। কেউ বলে সে জিনের সঙ্গে কথা বলতো, কেউ বলে গ্রামের কাউকে অভিশাপ দিয়েছিল, তাকে রীতিমতো বেড়ে কবর দেওয়া হয়েছিল, জিন্দা কবর। কিন্তু তার কবরের কোনো নাম লেখা হয়নি। গ্রামের লোকজন বলতো তার আত্মা নাকি শান্তি পায়নি। তারানাথ চুপ করে রইল। তার মনে হলো যেন ধাঁধার টুকরো জায়গায় বসে গেছে। কে মেরেছিল তাকে? সে জিজ্ঞেস করলো। হরিচন্দ্র মাথা নাড়ল। কেউ জানে না, জানলেও কেউ বলে না। এটা 50-60 বছর আগের কথা। যারা জড়িত ছিল তারা হয়তো এখন বেঁচেও নেই। তারানাথ তান্ত্রিক আর কিছুই বলল না। সে বুঝলো এই পুরনো পাপী সে আত্মা জাগিয়েছে, কিন্তু কে তাকে আবারও নতুন করে ডেকেছে? কেন এখন এত বছর পর সে জেগে উঠেছে? রাত 11টার দিকে তারানাথ তান্ত্রিক বট গাছের কাছে গেল। তার হাতে সেই তামার থালা, আর ঝোলায় কিছু অদ্ভুত জিনিস, একটা কালো পাথর, কিছু শুকনো ফুল, আর একটা ছোট্ট ছুরি, যার ফলে অদ্ভুত নকশা খোদাই করা। গ্রামের লোকজন দূর থেকে দেখছে, কেউ সামনে আসেনি। গোপাল মণ্ডল শুধু এগিয়ে এসে বলল, তারানাথ, তুমি কি একা যাবে? আমরা কি কিছু করতে পারি না? তারানাথ মাথা নাড়ল আর বলল, না, এটা আমার একার লড়াই। তোমরা শুধু প্রার্থনা করো যেন আমি সুস্থভাবে ফিরে আসতে পারি। বট গাছের নিচে দাঁড়িয়ে তারানাথ তান্ত্রিক থালায় আগুন জ্বালালো। ধোঁয়া উঠল ঘন কালো করে। সে আবারও সেই পুরনো মন্ত্র পড়া শুরু করলো। তার গলা গম্ভীর, যেন সে শুধু কথা বলছে না, কোনো শক্তিকে জাগাচ্ছে। হঠাৎ বাতাসে একটা চিৎকার, সে ছায়া আবারও দেখা দিল। এবার তার চেহারা আরো বেশি ভয়ঙ্কর হলো। লম্বা কালো মুখে একটা হাসি, যেন সে জানে তার জয় নিশ্চিত। তার চোখ দুটো লাল হয়ে গেছে, কিন্তু এবার সেই লাল আলো যেন তারানাথের দিকে ছড়িয়ে পড়েছে। তারানাথ, ছাটা পড়ল। তার গলা যেন মাটির নিচ থেকে আসছে। তুমি আমাকে আটকাতে পারবে না। এই গ্রাম আমার, এই মাটি আমার। তারানাথ মন্ত্র পড়া থামালো না। সে বলল, তোমার নাম বলো, আর বলো
কে তোমাকে ডেকেছে সত্যি করে বলো। সেটা হাসলো আর বেইলি কণ্ঠে বলল, আমার নাম, আমি শ্যামলী। এই গ্রামে আমাকে বেড়ে ফেলা হয়েছে। আমার দেহ মাটির নিচে পড়ে আছে, কিন্তু আমার আত্মা তো শান্তি পায়নি। আর যে আমাকে ডেকেছে সে তোমার খুব কাছের, তারানাথ, খুব কাছের। তারানাথ মুখ শক্ত আবার হয়ে গেল। আমার কাছের? হ্যাঁ, ছাটা বলল। তুমি ভাবো তুমি এই গ্রামকে বাঁচাবে, কিন্তু তুমি জানো না আমি তোমাকে বেঁধে ফেলবো। সে আবার চিৎকার করে বলল, যেন সে ব্যথা পেয়েছে। তারপর বলল, তুমি আমাকে বাঁধতে পারো তারানাথ, কিন্তু যে আমাকে ডেকেছে তুমি তাকে আটকাতে পারবে না। সে এই গ্রামের মানুষের মধ্যে আছে, সে আমার পথ খুলে দিয়েছে। তারানাথ হঠাৎ তার ঝোলা থেকে একটা পাথর বার করলো এবং পাথরটার মধ্যে অদ্ভুত একটা আলো, যেন তাতে কিছুটা বন্দি আছে। সে পাথরটা ছায়ার দিকে ধরে বলল, শ্যামলী, তুমি যদি এই গ্রামের ক্ষতি করতে চাও তাহলে আমি তোমাকে এই পাথরে বন্দি করব। সেটা পিছিয়ে গেল, তার চোখের লাল আলো যেন কাঁপতে শুরু করলো। তুমি এটা করতে পারো না তারানাথ, আমি শুধু ন্যায় চাই। আমাকে মেরে ফেলা হয়েছে, আমার পাপ কি ছিল? আমি শুধু জানতে চেয়েছিলাম কি আমাকে কেন মারা হলো আমাকে। তারানাথের গলা নরম হয়ে গেল। তুমি যদি ন্যায় চাও তাহলে আমি তোমাকে ন্যায় দিব, কিন্তু তুমি এই গ্রামের নিরীহ মানুষের উপর আর কোনো অত্যাচার করতে পারবে না। তুমি যত হত্যালীলা করেছো, তোমাকে হত্যালীলা বন্ধ করতে হবে। তুমি অনেককে মেরেছো। বলো, কে তোমাকে ডেকেছে? ছায়া চুপ করে রইল। তারপর ধীরে ধীরে এমন একটা কথা বলল যেন তারানাথ হতভম্ব হয়ে গেল। সে বলল, গোপাল মণ্ডল। তারানাথের চোখ সুর হয়ে গেল, সে যেন হতভম্ব হয়ে গেল। সে বলল, গোপাল মণ্ডল? হ্যাঁ, সত্যি বলছি। তার পিতামহ আমাকে মেরেছিল, আর গোপাল আমার খবরের রক্ত ঠেলে আমাকে নতুন করে জাগিয়েছে। সেই গ্রামের ধ্বংস চায়, ধ্বংস। তারানাথের মুখে একটা অদ্ভুত ভাব জেগে উঠল। সে বলল, তুমি থামো শ্যামলী, আমি শেষ দেখব। ছায়াটা মিলিয়ে গেল, বট গাছের পাতা আবারও শান্ত হয়ে গেল। তারানাথ ফিরে এলো। তার মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার চোখে একটা দৃঢ়তা। সে জানে এখন তার শেষ লড়াইটা বাকি। পরদিন সকালে তারানাথ পঞ্চায়েতে গেল। সবাই ডেকে বলল, আমি জানি কে আত্মাকে ডেকেছে। গোপাল মণ্ডল, তুমি সামনে এসো। গোপাল মণ্ডল মুখ ফ্যাকাশে করে সামনে আসলো। এরপর বলল, তারানাথ, তুমি কি বলতেছো? আমি কি করছি? তারানাথ তান্ত্রিক বললেন, তুমি শ্যামলীর কবরে রক্ত ঢেলেছ, তুমি তাকে নতুন করে জাগিয়েছো। এটা কেন করেছো? সত্যি করে বলো, কেন করেছো? গ্রামের লোকজন যেন হতভম্ব হয়ে গেল। গোপাল মণ্ডল পিছিয়ে যাচ্ছিল, কিন্তু তারানাথের চোখ তার উপরে স্থির। বলো গোপাল, তবে কেন করলে এটা? গোপাল মণ্ডল হঠাৎ করে ভেঙে পড়ল আর বলল, আমি জানতাম না এটা এত দূরে যাবে। আমার পিতামহ আমাকে বলেছিলেন শ্যামলী আমাদের পরিবারের উপর অভিশাপ দিয়েছিল। আমি ভেবেছিলাম যদি তাকে জাগায় তাহলে আমি তাকে শান্ত করতে পারবো, কিন্তু সে আমার কথা শুনলো না। তারানাথের বুক শক্ত হয়ে গেল। তুমি জানতে না গোপাল, তুমি তো একটা বড় ধরনের পাপ করেছো। এখন সেই পাপের মাসুল এই গ্রামকে দিতে হবে। সেদিন রাতে তারানাথ কবরখানায় গেল। তার সঙ্গে গোপাল মণ্ডল গেল। গোপালের বুকে ভয় ছিল, কিন্তু তারানাথ বলল, শোনো, তুমি যা করেছো তার মুখোমুখি তোমাকে হতেই হবে। কবরের পাশে তারানাথ একটা মঞ্চ আঁকত। সে গোপালকে বলল, এখানে দাঁড়িয়ে পড়ো, এই বৃত্তে দাঁড়িয়ে পড়ো, আর শ্যামলীর কাছে ক্ষমা চাও। গোপাল কাঁপতে কাঁপতে বলল, শ্যামলী, আমি ভুল করে ফেলছি, আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। হঠাৎ করে বাতাসে একটা চিৎকার শুরু হলো। শ্যামলীর ছায়া দেখা দিল। তার চোখ টকটকে লাল, যেন রক্ত পড়ছে তার চোখ দিয়ে, কিন্তু এবার তার মুখে ছিল একটা দুঃখ। সে বলল, তুমি আমাকে জাগিয়েছ গোপাল, আমি শান্তি চাই। তারানাথ বলল, শ্যামলী, তুমি ন্যায় চাও, তোমাকে ন্যায় দেওয়া হলো। যে তোমাকে জাগিয়েছিল সে তোমার কাছে ক্ষমা চেয়েছে। এখন তুমি এই গ্রামের হত্যা লীলা বন্ধ করে দাও। তুমি অনেক শিশুকে হত্যা করেছো, সবাইকে ছেড়ে চলে যাও। শ্যামলী চুপ করে রইল। তারপর বলল,
আমি চলে যাব, কিন্তু কবরে আমার একটা নাম লিখে দিও, আমি শুধু এটাই চাই। তারানাথ মাথা নাড়ল আর বলল, আমি তাই করব। পরদিন সকালে কবরখানায় একটা নাম লেখা হলো, শ্যামলী। গ্রামের লোকজন দেখলো বট গাছের নিচে আর কোনো ছায়া নেই, আর কোনো মানুষের মৃত্যু হচ্ছে না। রামলালের ছেলে সুস্থ হয়ে উঠল এবং গ্রামের বাতাস আবারও হালকা হলো, কিন্তু তারানাথের মুখে একটা ছায়া রয়ে গেল। সে জানে এই গ্রামের মাটিতে আরো অনেক পাপ লুকিয়ে আছে, যেগুলো এখন পর্যন্ত অজানা। হয়তোবা কোনো এক সময় সেগুলো জেগে উঠবে। জিপসি ভাই, এটাই ছিল আজকের ঘটনা। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কেননা আপনার মাধ্যমে এত মানুষ আমাকে আজ চিনতে পারছে আমার লেখার মাধ্যমে। জিপসি ভাই, যদি আমার ঘটনাটি ভালো লাগে তাহলে আপনি আপনার দরাজ কণ্ঠে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। Oh my God, what a story, man. Wow. This is a kind of awesome story. Wow. এক কথায় উড়ে গেছে ভাই, উড়ে গেছে স্টোরি, উড়ে। That is a beauty story. Wow. And তারানাথের আজকের স্টোরিটা বেশি জোস ছিল। একদম যেন মানে সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। Awesome. That is an awesome story, man. উড়ে গেছে স্টোরি, জাস্ট উড়ে গেছে। Wow. ব্রিলিয়েন্ট স্টোরি, ম্যান। এবং ব্রিলিয়েন্ট ভাবে ঘটনাটি লিখেছেন আমাদের প্রিয় ফিরোজ ভাই। বিকজ ফিরোজ ভাই মানেই দারুণ কিছু সবসময়, এবং ফিরোজ ভাই মানেই অসাধারণ কিছু। ফিরোজ ভাই যখন কোনো ঘটনা শোনান বা ঘটনা দেখেন, সত্যি এত বেশি ভালো লাগে, মনে হয় যেন চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর ছিল ভাই। অনেক বেশি ধন্যবাদ আপনাকে, আপনাদের এই অসম্ভব সুন্দর ঘটনাটার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আই বিলিভ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা যারা কমেন্ট করেন, আপনাদের একটু কমেন্ট আমি রিপ্লাই করতে চাই, বিকজ অনেক দিন হয়ে আছে কমেন্ট রিপ্লাই করি না। আমি সরাসরি একটু কমেন্ট সেকশনে যাব। এমনি রবি ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন, এছাড়া আমাদেরকে হ্যাপি হৃদয় ভাই কমেন্ট করেছিলেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। এছাড়া আমাদেরকে মাহমুদ বিন রশিদ কমেন্ট করেছেন, ইসমাইল জিনের গল্প দেন না কেন? ইনশাল্লাহ ভাই, ইসমাইল জিনের ঘটনা আমাদের ফিরোজ ভাই পাঠিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা শনিবার অথবা রবিবার শেয়ার করে দেবো। ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, খুব সুন পেয়ে যাবেন ইসমাইল জিনের নতুন স্টোরি। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। সো 3টে কমেন্ট ছিল গত এপিসোডে, সেগুলো পড়ে ফেললাম। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আর দেরি না করে এখানে বিদায় নেব। ইনশাল্লাহ আগামীকাল বেশ লম্বা একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আগামীকালের এপিসোডে কেউ মিস করবেন না, বিকজ মোটামুটি 1.5 ঘন্টার একটা লম্বা এপিসোড নিয়ে আগামীকাল আর হাজির হব, এবং সারাটা সময় জুড়ে আপনাদের উপস্থিতি কামনা করছি। আজকে এখানে বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।